নমস্কার। আজকে আমি আপনাদের শোনাবো প্রতিলিপি থেকে সংগৃহীত লেখক রাজদাসের লেখা রাজগড়ের বাংলো। সকালবেলা ঘুম থেকে ওঠার কোনো রকম অভ্যাস নেই সিমির, কিন্তু এত সকাল সকাল জানলার পর্দাটা কে সরালো? বাইরের আলোটা পুরোটাই এসে পড়েছে ওর মুখে। এবার রীতিমতো চিল্লে উঠেই বলল সিমি, জানলাটা কে খুললো এখন এইভাবে? জানো না আমি এত সকালে ঘুম থেকে উঠতে পারি না? বন্ধ করো এক্ষুনি, বলেই পাশ ফিরে শুলো সিমি। হঠাৎ সিমি অনুভব করলো কে যেন ওর কপালে একটা চুমু দিল। সিমি ঘুম চোখে আবার আস্তে আস্তে নিজের চোখ খুলে তাকিয়ে দেখলো রনিত ওর সামনে। সিমি রনিতকে দেখে লাফিয়ে উঠে বসে। এদিক ওদিক তাকিয়ে সিমি দেখলো ও রনিতের ঘরে রনিতের বিছানাতেই শুয়ে আছে। কিছুক্ষণ চুপ করে বসে থাকে সিমি, আর তারপরেই মনে পড়ে যায় গত পরশু রনিতের সাথে বিয়ে হয়েছে ওর। এখন সিমি রনিতের লিগ্যাল ওয়াইফ। না, সিমির আজ আর কিছু করার নেই, যা হওয়ার কাল রাতেই হয়ে গেছে। সিমি এখন চুপ করে বসে আছে বিছানায়। রনিত শুধু বলল, সরি, এই নে তোর কফি, খেয়ে নিস, নয়তো তোর আবার মাথা ধরবে। সিমি এখন নিজের ওপরই নিজের রাগ হচ্ছে। মনে হচ্ছে যেন নিজেই নিজেকে শেষ করে দিতে। রনিত দূরে দাঁড়িয়ে থেকে শুধু সিমির দিকে তাকিয়ে দেখে। না, এবার বেরোতে হবে, নয়তো সত্যি এবার অনেক দেরি হয়ে যাবে রনিতের অফিস পৌঁছতে। রনিত, সিমি। সিমি এবার রনিতকে রীতিমতো রাগের স্বরেই বলে, ওই নামে আমাকে ডাকবি না তুই রনিত। আর তুই যদি মনে করিস এইভাবে আমাকে পাবি তাহলে ভুল ভাবছিস। জোর করে তুই শুধু আমার শরীরটাই পাবি, আর তার আগেই আমি নিজেকে শেষ করে দেব। কথাগুলো শোনার পরে রনিত শান্তভাবে সিমিকে বলে ওঠে, সিমি, তুই যা ভাবছিস আমি তা কিছুই করিনি তোর সাথে। কাল রাতে তুই বিছানায় শুয়েছিস আর আমি এই সোফায়। তোকে আমি ছুঁইও নি। তুই তোর মতো ছিলি কালকে। আর বাড়িতে এখন মা, বাবা, কাকু, কাকিমা, মামা, মামি, ভাই বোনেরা সবাই আছে এখনো। তাই কালকে রাতে বাধ্য হয়েই এই ঘরে শুয়েছি। আজকে সবাই চলে যাবে, তুই আজকে থেকে এই ঘরে একাই থাকবি। আমি পাশের ঘরে থাকবো, আর এই আলমারিতে টাকা রাখা আছে, যদি লাগে নিয়ে নিস। আমি আসছি, তুই রেডি হয়ে বাইরে আয়, সবাই অপেক্ষা করছে। আর শোন, প্লিজ কাউকে জানতে দিস না যে আমরা শুধু স্বামী স্ত্রীর অভিনয় করছি, তাহলে সবাই কষ্ট পাবে, এমনকি কাকু কাকিমাও। ওদের জন্য অ্যাটলিস্ট এই রিকোয়েস্টটুকু আমার রাখিস। কথাগুলো বলে রনিত বেরিয়ে যায় ঘর থেকে। সিমি চুপচাপ বসেই থাকে। ওর কিচ্ছু ভালো লাগছে না। মনে হচ্ছে ওর নিজেকে শেষ করে দিতে পারলে ভালো হয়। ও সঙ্গে সঙ্গে ঠিক করলো হাত কেটেই সুইসাইড করবে এখনই। ভাবার সঙ্গে সঙ্গে বিছানার পাশে রাখা টেবিল থেকে একটা ডায়েরি আর পেন নিয়ে বসে কিছু একটা লিখতে যাবে, ঠিক সেই সময় রনিতের মা সিমিরকে ডাক দেয় সিমি বলে। সিমি ভাবলো একবার কোনো উত্তর দেবে না, কিন্তু আবার রনিতের মা ডাক দেওয়ায় সিমি আবার চুপ করে থাকতে পারল না। সিমি ভাবলো একবার কোনো উত্তর দেবে না, কিন্তু আবার রনিতের মা ডাক দেওয়ায় সিমি এবার চুপ করে থাকতে না পেরে বলে, যাচ্ছি আন্টি। কিছুক্ষণ পরে সিমি বাইরে এলো। রনিতের মাই সিমিকে হাত ধরে টেনে নিয়ে এসে সোফাতে বসিয়ে জিজ্ঞেস করলো, কী রে মা, রাতে ভালো ঘুম হয়েছে তোরে? সিমি উত্তর দিল, হ্যাঁ আন্টি, আজকেই আমরা সবাই বিকেলে বেরিয়ে যাব রে মা। তোরা সাবধানে থাকবি, আর কোনো রকম কোনো অসুবিধা হলে রনিতকে বলবি। আর আমরা তো আছি, ফোন করলেই চলে আসবো, চিন্তা করবি না একদম। বলতো মা, কি খাবি? আজ আমি রান্না করব, কাল থেকে তো তোদের নিজেদেরই করে খেতে হবে। আজ তাই আমরা দুই বিয়ানেই রান্নাটা শেষ করি। তাড়াতাড়ি বলে ফেলতো মা, কি খাবি? সিমি বেশি কথা না বলে বলল, তোমরা যা রান্না করবে করো, আমি তাই খাবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এখন চল তো মা, তুইও আমাদের হেল্প করবি, চল চল। আজ দুই মা আর বেটিতে মিলে রান্না করব, চল চল। সিমি কিছু বলার আগেই রনিতের মা ওকে প্রায় জোর করেই নিয়ে গেল রান্নাঘরে। সিমিও গেল ওদের সাথে। অন্য সময় হলেও যেতই না, কিন্তু কেন জানি না আজকে রনিতের মাকে উপেক্ষা করে কিছু বলতেই পারল না। সারা দিনটা আজ সিমি রান্না আর গল্প করেই কেটে গেল ওর অনিচ্ছা সত্ত্বেও।
বিকেল হলে রনিত এলে এবার আস্তে আস্তে সবাই বেরোতে লাগলো। এখন বাড়িতে শুধু রনিত আর সিমি। রনিত কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে রনিত নিজের মতো সোফায় বসে ওর ল্যাপটপ নিয়ে কি একটা কাজ করতে শুরু করলো। সিমি কোনো কথা না বলেই ঘরে চলে যায়। রাত বাজে এখন 10:30। রনিত ঘরে গিয়ে দেখলো সিমি জানলার কাছে দাঁড়িয়ে আছে। রনিত সিমিকে খেতে ডাকলে সিমি বলে, আমার খিদে নেই, তুই খেয়ে নে। রনিত আর কোনো কথা না বলে চলে যায়। রনিতেরও আজ খাওয়ার কোনো ইচ্ছে নেই। খাবার সব ফ্রিজে ঢুকিয়ে রেখে ও ঘরে গিয়ে বিছানা থেকে একটা চাদর আর একটা বালিশ নিয়ে চলে আসার সময় সিমিকে বলে আসে, শুয়ে পড়িস। সিমি রেগে গিয়েই ওকে বলে, আমার কথা তোকে ভাবতে হবে না, বেরিয়ে যা তুই এখান থেকে। রনিত আর কোনো কথা না বলে বেরিয়ে আসে ঘর থেকে। রাত 12:30। সিমি জানলার পাশে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলছে, আর রনিত পাশের ঘরে বসে আছে। আজ ওদের দুজনেরই খুব মন খারাপ, কিন্তু কি করবে আজ ওরা? দুজনেই যে একই পরিস্থিতির শিকার। কেন যে এসেছিল সেই দিনটা ওদের জীবনে? অনেক কিছু হারিয়ে গিয়েছিল সেই দিন থেকে ওদের জীবনে। হাসি, আনন্দ, ভালো লাগা, ভালোবাসা সব কিছুই যেন কেড়ে নিয়েছিল ওদের জীবন থেকে সেই দিনটা। ওই দিনের পর থেকেই রনিত আর সিমির জীবনের সব কিছুই শেষ হয়ে গিয়েছিল। অন্ধকারের কালো মেঘ নেমে এসেছিল যেন ওদের জীবনে। মন মরা হয়ে থাকতো দুজনেই। রনিত কাজ নিয়ে ব্যস্ত থাকতো, আর সিমি ঘরে একা চুপচাপ বসে থাকতো, কারোর সাথে কোনো কথা বলতো না। কেমন যেন একটা হয়ে গিয়েছিল। এইসব কিছু দেখে সিমির মা বাবা, রনিতের মা বাবা আর ওদের বন্ধুদের মা বাবারা সবাই মিলে জোর করেই প্রায় ওদের দুজনের বিয়ে দেয় ওদের অনিচ্ছা সত্ত্বেও। দিনটা ছিল 11ই এপ্রিল 2012। রনিতরা ছিল 6 বন্ধু। রনিত, প্রিয়াঙ্ক, দীনেশ, সিমি, দীপ্তি, জিয়া। ওরা 6 জনই ছিল অন্তরঙ্গ বন্ধু। ওরা যাই করতো একসাথেই সব কিছু। ছোটবেলা থেকেই ওরা 6 জন একসাথে। কলেজ শেষ হওয়ার পর থেকেই চাকরির চেষ্টা, অবশেষে সবার চাকরিও হয়ে যায়। আজ অনেক দিন পরে ওরা একটানা লম্বা ছুটি পেয়েছে, তাই সবাই মিলে আজ দেখা করছে রনিতের বাড়িতে সন্ধ্যায়। সন্ধে 6টা। রনিতের বাড়িতে আড্ডা বসেছে ওদের। সবাই প্ল্যান করতে ব্যস্ত কোথাও আউটিংয়ে যাওয়ার জন্য। সিমি প্রথম বলে, এক কাজ কর, পাহাড়ে গেলে কেমন হয়? সিমির কথায় দীনেশ বলে, পাহাড়ে যাওয়াই যায়, কিন্তু পাহাড়ে যাওয়ার মতো ছুটি আমরা পাইনি। সবাই এক এক করে এক একটা জায়গার নাম বলতে বলতে প্রিয়াঙ্কই বলে, আচ্ছা রাজগড়ের জঙ্গল গেলে কেমন হয়? প্রিয়ঙ্কর কথায় রনিত সায় দিয়ে বলে, মন্দ হয় না। তারপরেই সবাই মিলে ঠিক করে রাজগড়ের জঙ্গলেই যাওয়া হবে। প্ল্যান ফাইনাল। ঠিক হলো পরের দিন ভোর 5টায় দীনেশের গাড়িতে যাওয়া হবে। দীনেশ আগে রনিতের বাড়িতে আসবে, তারপর প্রিয়াঙ্ক, সিমি, দীপ্তি আর জিয়ার বাড়িতে গিয়ে ওদের নিয়ে মিশন রাজগড়ের বাংলো। কথা মতোই কাজ। ঠিক পরের দিন ভোরবেলা দীনেশ আগে রনিতের বাড়ি থেকে রনিতকে নিয়ে, তারপর একে একে প্রিয়াঙ্ক, সিমি, দীপ্তি আর জিয়াকে নিয়ে রওনা দিল রাজগড়ের জঙ্গলের উদ্দেশ্যে। কলকাতা ছাড়ার আগে ওরা গাড়ি সাইড করে সবাই আগে ব্রেকফাস্ট সেরে নেয়। তারপর গাড়ি চলল হাইওয়ের ওপর দিয়ে, আর সঙ্গে চলতে লাগলো তাদের ইয়ার্কি আর প্রিয়াঙ্ক আর সিমির পিছনে লাগা। সেই ছোটবেলা থেকেই সিমি আর প্রিয়াঙ্ক দুজন দুজনকে পছন্দ করত, কিন্তু কেউ কাউকে সাহস করে বলতে পারতো না, যদি বন্ধুত্ব ভেঙে যায়। কিন্তু রনিত আর দীনেশ বলিয়েই ছেড়েছিল, আর তারপর থেকে তো বোঝাই যাচ্ছে দুজনেই হ্যাপিলি কাপল। এদিকে দীনেশ আর দীপ্তি দুজনেই লাভ বার্ডস, কিন্তু ওরা সবাই জানে রনিত আর জিয়া দুজন দুজনকে লাইক করে, কিন্তু কেউ কাউকে বলে না। আর দীনেশ প্রিয়াঙ্ক হাজার চেষ্টা করেও বলতে পারছে না রনিতকে দিয়ে ওর মনের কথা। উল্টো দিকে একই অবস্থা দীপ্তি আর সিমিও ফেল। অ্যালার্ম ঘড়িটা বেজে উঠতে রনিতের সম্বিত ফিরল। ঘড়িতে এখন 6টা বাজে। এসব ভাবতে ভাবতে যে কখন সকাল হয়ে গেছে বুঝতেই পারেনি ও। রনিত উঠেই আগে গেল সিমির ঘরে। সিমি তখন বিছানায় শুয়ে অঘরে ঘুমোচ্ছে। রনিত আজ আর ওকে ডাকলো না। ফ্রেশ হয়ে এসে রান্নাঘরে গেল রান্না করতে। ওকে আবার অফিস যেতে হবে। রান্না করতে করতে কখন যে 9টা বেজে গেছে ও খেয়ালই করেনি।
এদিকে সিমির ঘুম ভাঙতেই অভ্যাস মতো ফোনটা হাতে নিয়ে অন করে সময় দেখলো 9টা বাজে। ও উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে ডাইনিংয়ে এসে দেখলো রনিত রান্না করেছে। সিমিকে দেখে রনিত কফির অফার করতেই সিমি রনিতকে মুখের ওপর না বলেই নিজের ঘরে চলে গেল। রনিত আর কিছু না বলে খেয়ে অফিসের জন্য বেরিয়ে যায় আর সিমিকে বলে যায়, তোর খাবার ফ্রিজে রাখা আছে, খেয়ে নিস। সিমি এখন পুরো ফ্ল্যাটে একা, কিচ্ছু ভালো লাগছে না ওর এখন শুধুই প্রিয়ঙ্কর কথা মনে পড়ছে। সিমি আজও প্রিয়ঙ্কর ছবিটা বুকে জড়িয়ে ধরে কাঁদছে আর একা একাই বলে যাচ্ছে, কেন প্রিয়ঙ্ক, কেন তুই আমাকে একা করে রেখে চলে গেলি কেন? তুই তো জানিস বাবু, আমি তোকে ছাড়া একা থাকতে পারি না, তাহলে কেন আমাকেও তোর সাথে নিয়ে গেলি না প্রিয়ঙ্ক, কেন? হাইওয়ে দিয়ে গাড়ি যাচ্ছে আর সঙ্গে ওদের ইয়ার্কি ফাজলামি তো চলছেই। এখন বাজে 1:30। কলকাতা ছাড়িয়ে গেছে ওরা অনেকক্ষণ। দীনেশ বলল, ওই রনিত, ম্যাপটা দেখ তো, মনে হচ্ছে এবার লেফট টার্ন নিতে হবে। রনিত ম্যাপ দেখে বলল, না রে, আরও 30 মিনিট সোজা, তারপর লেফট টার্ন। দীনেশ, আচ্ছা ঠিক আছে। সিমি এবার আর থাকতে না পেরে জিজ্ঞেস করেই বসলো, ওই আমরা ওখানে গিয়ে থাকবো কোথায়? রনিত, ওখানে জঙ্গলের মধ্যেই গাড়িতেই আমরা রাত কাটাবো, তোরা ভেতরে প্রেম করবি আর আমরা বাইরে পাহারা দেব। সিমি এবার প্রচণ্ড রেগে গিয়ে বলে, ইয়ার কি মারবি না রনিত, নয়তো কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। রনিত এবার সিরিয়াস হয়ে বললে, ওখানে একটা বাংলো টাইপ বাড়ি আছে, ওখানেই থাকবো আমরা, কিন্তু রুম একটাই। রনিত, দীনেশ গাড়ি বাদিকে নে এবার। দীনেশ, ওকে ভাই, বলে গাড়ি বাদিকে ঘুরিয়ে নেয়। দীপ্তি, আর কত দূর রে? প্রিয়ঙ্ক, তাও ধর আরও 2 ঘন্টা মতো। হঠাৎ সিমির ফোনটা বেজে ওঠাতে সিমি সম্বিত ফেরে। এতক্ষণ যেন কোথায় হারিয়ে গিয়েছিল। ফোনের দিকে তাকিয়ে দেখে স্ক্রিনে রনিতের নাম। ফোনটা রিসিভ করে কানে দিয়েই রাগত স্বরে বলল, কি হয়েছে, ফোন করেছিস কী জন্য? রনিত শান্তভাবেই জিজ্ঞাসা করল, খেয়েছিস? সিমি কোনো কথা না বলেই মুখের ওপরে ফোনটা কেটে দিল ওর। সিমি আবার প্রিয়াঙ্কার ছবিটা বুকের মধ্যে ঝরিয়ে ধরে নীরবে চোখের জল ফেলতে লাগলো। ও যেন আর নিজের মধ্যেই নেই। গাড়ি চলছে আপন মনে। এবার জিয়া বলে, ওই রান্নাটা কে করবে? ব্যাস, প্রিয়ঙ্কর হাতে এখন চাঁদ। উত্তরটা ওই দিল। কেন, আমাদের রনিত মহাশয় তো আছেনই, তিনিই রান্না করে তার সিমরানকে খাওয়াবে নিজের হাতে। রিল্যাক্স। এবার ওরা সবাই মিলে পড়েছে জিয়া আর রনিতকে নিয়ে। যেতে যেতে প্রায় বিকেল হয়ে এসেছে। রাস্তাও ফাঁকা, একেবারে কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না। ওরা কিছু দূর এগোতে চোখে পড়ল কয়েকজনকে ওদের রাস্তার দিকেই আসতে। দীনেশ এবার গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে ওদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা, এখানে রাজগড়ের বাংলোটা কোন দিকে? ওরা এবার দীনেশের দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে থেকে নিজেদের মধ্যেই কী সব বলা বলি করতে লাগলো। তারপর দীনেশকে জিজ্ঞাসা করলো, কিনোরে বাবু, আপনারা ওয়ানে যেতে চাইছেন কিসের লাইগা? দীনেশ, আসলে আমরা কলকাতা থেকে আসছি, রাজগড়ের বাংলোতে 2 দিনের জন্য ছুটি কাটাতে এসেছি। কথাটা শুনেই ওদের মধ্যে যেন আবার চাপা একটা গুঞ্জন উঠল। তারপরেই ওদের মধ্যে থেকে একজন বয়স্ক মানুষ এগিয়ে এসে ভারী গলাতেই আমাদের উদ্দেশ্য করে বলল, বাড়িতে যাস না, তোরা ফিরে যা ওখান থেকে, ওটা কোনো ভালো জায়গা নেই আছে, ওয়া যে গেছে আর ফিরে কাছে লাই, এখান থেকেই ফিরে যা। কথাগুলো শুনে এবার রনিত নামে গাড়ি থেকে আর ওদেরকেই উদ্দেশ্য করে বলে, কী সব বাজে বাজে কথা বলছেন আপনারা, ভূত টুত বলে কিছু হয় না, কিছুই নেই এইসব। রনিতের কথা শুনে বয়স্ক মানুষটি আবার বলে, এ কোনো আজে বাজে কথা নয় রে বাবু, তোরা শহরের লোক আছিস, তোদের আমাদের কথা বিশ্বাস হবে ক্লাই, এটাই সহি। আমরা এটা মানি, তোরা মান আর না মান, তোরা যখন যাবি ঠিক করে নিছিস তো যা, এখান থেকে সোজা চলে যা, আর 8 ঘন্টা মতো গেলেই দেখতে পাবি রাজগড়ের বাংলো। দীনেশ আর কোনো কথা না বলে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। রনিত এসে উঠল গাড়িতে।
গাড়ি এবার সামনের দিকে এগোতে থাকে। বেশ কিছুটা এগিয়ে যেতেই ওদের চোখে পড়ল রাজগড়ের বাংলো। গাড়ি এসে থামলো এবার। বিশাল বড় এক বাংলো বাড়ির সামনে। গাড়ি থেকে এবার সবাই এক এক করে নামতে থাকে। জিয়া নেমেই একবার বাড়িটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলে ওঠে, ওয়াও, জাস্ট অ্যামেজিং। সিমিও আবার আশপাশটা একটু দেখতে থাকে। প্রিয়ঙ্ক গাড়ি থেকে নেমে আলমোড়া ভাঙতে ভাঙতে বলে, নে, অ্যাটলিস্ট আমরা এসে পৌঁছলাম তাহলে। এই সেই বিখ্যাত বাংলো। দীনেশ, হ্যাঁ, এই সেই বিখ্যাত বাংলো, যা কিনা ভূত বাংলো। রনিত এবার বাংলোর দিকে একটু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, ভেতরে কেউ আছেন? হঠাৎ কলিং বেলটা বেজে উঠতেই সিমির সম্বিত ফেরে। সঙ্গে সঙ্গে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সন্ধ্যে 7টা। উঠে গিয়ে দরজা খুলে সিমি। রনিত ফ্ল্যাটে ঢুকতেই ও সোজা নিজের ঘরে চলে যায়। রনিত ফ্রেশ হয়ে এসে সিমিকে খেয়েছে কিনা জিজ্ঞেস করতে সিমি কোনো উত্তরই দেয় না। রনিত কোনো কথা না বলে বেরিয়ে গিয়ে ফ্রিজ খুলে দেখে সব কিছু যেমনভাবে রেখে গিয়েছিল তেমনভাবেই আছে। সিমি কিচ্ছু খায়নি। খাবারগুলো ওইভাবে থাকতে দেখে এবার রনিত রীতিমতো রেগে গিয়েই সিমিকে বলল, খাসনি কেন খাবারগুলো তুই? সিমিও পরিপ্রেক্ষিতে রাগত্ব স্বরে উত্তর দেয়, তোকে বলেছি না আমার কোনো বিষয় তুই কিছু বলবি না, আমার ওপর কোনো অধিকার দেখাতে আসবি না। তুই আমার কেউ নোস যে অধিকার দেখাতে এসেছিস। রনি, আমি শুধু তোকে বলেছি খেয়ে নিতে, কাল থেকে খাসনি কিছু, তুই যা খেয়ে নে, গিয়ে যা, আমি বেড়ে দিচ্ছি। সিমি, বললাম তো তোকে একবার, খাবো না, বাংলা বুঝিস না? রনিত এবার প্রচণ্ড রেগে গিয়েই কথাগুলো বলে, তোকে খেতে বলেছি তো চুপ করে খাবি। তুই একা কষ্ট পাচ্ছিস না, কষ্ট আমিও পাচ্ছি। ওরা আমারও বন্ধু ছিল, কষ্ট আমিও পাই প্রতিটা দিন। আমি তোকে খেতে বলেছি শুধু, চুপচাপ গিয়ে খেয়ে নে এখন। রনিতের আর কিচ্ছু ভালো লাগছে না। কথাগুলো বলেই ওর ঘরে গিয়ে বেশ জোরেই দরজাটা বন্ধ করে দিল। বেশ খানিকক্ষণ ডাকাডাকির পর বাংলোর ভেতর থেকে একজন বয়স্ক মানুষ বেরিয়ে এসে বেশ খানিকক্ষণ ওদের দিকে তাকিয়ে দেখে জিজ্ঞাসা করলো, কাকে চাই? রনিত লোকটার কাছে এগিয়ে গিয়ে তাকে নমস্কার করে বলল, আমরা কলকাতা থেকে এসেছি, এখানে দুদিনের জন্য একটু ছুটি কাটাতে। রনিতের কথা শুনে উনি আবারও বেশ খানিকক্ষণ ওদের দিকে তাকিয়ে থাকার পরে একগাল হাসি হেসে বলেছিল, ও আচ্ছা বাবুরা, আমি বাড়ির দেখাশোনা করি, আমার নাম রামলাল আছে। আসেন বাবু, আসেন, ভিতরে আসেন, আপনারা চলেন, আমি আপনাদের মালপত্র নিয়ে ভিতরে যাচ্ছি। কিন্তু বাবুরা, কথাটা বলতেই একবার থেমে গেল রামলাল থেমে যাওয়াতে প্রিয়ঙ্ক জিজ্ঞাসা করে, কিন্তু কি কাকা? রামলাল বলে, আসলে বাবুরা, এ বাড়িতে বিজলি বাতি নেই, আমি আপনাদের মোমবাতি দিয়ে যাব, অনেক অসুবিধা হবে নি তো? রনি তো হেসে ওনাকে উত্তর দেয়, আরে না না কাকা, কিচ্ছু অসুবিধা নেই, আর আমাদের সাথে টর্চ আর ফোনের ফ্ল্যাশ লাইট তো আছেই, আপনি এত চিন্তা করবেন না, মোমবাতিতেই আমাদের দৌড়াবে। রনিতের কথা শুনে উনি একগাল হেসে আমাদের জিনিসপত্র নিতে গেলে দীনেশ ওনাকে বাধা দিয়ে বলে, না না কাকা, আপনাকে এই বয়সে কষ্ট করে এত জিনিসপত্র তুলতে হবে না, জিনিসপত্র যা আছে আমরাই নিয়ে যাচ্ছি, আপনি শুধু আমাদের থাকার ঘরটা একটু দেখিয়ে দিন। রামলাল আর আপত্তি করে না, উনি আবারও একগাল হেসে বলেন, ঠিক আছে, আসেন আমার সাথে পিছে পিছে। রামলালের হাসিটা যেন ভালো লাগে না সিমি আর জিয়ার। ওদের দুজনেরই মনে হতে থাকে এই হাসির পিছনে যেন রামলাল কিছু একটা লোকাচ্ছে ওদের থেকে। ওরা সকলেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকলো রামলালের সাথে। রামলাল ওদেরকে ঘর দেখিয়ে দিয়ে বলল, বাবু, আপনারা রাতে কি খাবেন? প্রিয়াঙ্ক বলল, কাকা, আপনাকে আর এত রাতে কষ্ট করে কিছু করতে হবে না, আমরা খাবার আমাদের সঙ্গে করেই নিয়ে এসেছি। রামলাল আর বেশি কথা না বলে বলে, ঠিক আছে বাবুরা, রাতে সাবধানে থেকো তোমরা, নতুন জায়গা, একা বেরিও না রাতে, কিছু দরকার পড়লে
আমাকে ডাক দিও, আমি নিচেই একটা ঘরে থাকি আর হ্যারিকেন দিয়ে যাচ্ছি, এসে একটু পরে। রামলাল কথাগুলো বলেই ঘর থেকে বেরিয়ে যায়। রামলাল বেরিয়ে যেতে রনিত ঘরের দরজা বন্ধ করে ওদের দিকে তাকিয়ে বেশ ইয়ার্কির ভঙ্গিতেই জিজ্ঞাসা করে, কিরে, কি মনে হচ্ছে এটাকে তোদের? ভূত বাংলো? জিয়া একটু সিরিয়াস হয়ে বলে, দেখ, ভূত বাংলো কিনা জানি না, তবে আমার এই রামলালকে ঠিক সুবিধার মনে হচ্ছে না। কেমনভাবে হাসছিল দেখেছিস? ওর হাসিটা আমার কোনোভাবেই ভালো লাগছে না। মনে হচ্ছে কিছু যেন একটা লোকাচ্ছে আমাদের সকলের থেকে। সিমিও জিয়ার সাথে একমত জানায়। দীপ্তি এবার সিরিয়াস মুহূর্তকে ভেঙে বলে ওঠে, আরে ছাড় তো রামলালের কথা। আর রনিত, বেশি ভূত ভূত করে লাফাস না, নয়তো ভূত এসে তোকেই আগে ধরবে। রনিত, আসুক না, চাপ নেই তো, আগে আসতে তো দে ভূত বাবাজিকে। সিমি, এই তুই যেচে ভূতকে ডাকছিস না কি রে ভাই? রনিত, হ্যাঁ রে ভাই, সচক্ষে দেখার সৌভাগ্য যদি হয় একবার। জিয়া এবার হেসে ফেলেই রনিতকে বলে, তাই নাকি? রনিত একটু নরম গলা করেই বলল, হ্যাঁ তাই। প্রিয়ঙ্কা এতক্ষণ চুপ থাকার পরে একটু গলা খাকরানি দিয়ে বলে, না বকে বিছানাগুলো করার জন্য কি তোর সময় হবে ভাই রনিত? রনিত, ইয়েস বস, তার আগে তোর বউকে একটু ভূত দেখিয়ে নিয়ে আসি। সিমি, আমার কোনো দরকার নেই, তোর শখ বেশি, তুই যা। ওদের নিজেদের মধ্যে হাসাহাসি চলছে। ঠিক সেই সময় ওদের দরজাতে টোকা পড়তে দিনেশ গিয়ে দরজা খোলে। বাইরে রামলাল হাতে কয়েকটা মোমবাতি নিয়ে দাঁড়িয়ে। দরজা খুলতে রামলাল দিনেশের হাতে মোমবাতিগুলো দিয়ে আবারও একবার সাবধানে থাকার কথা বলে আর একসাথে থাকতে বলে চলে যায়। দিনেশ মোমবাতি নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে বলে, বিছানাগুলো তা গোছা তাড়াতাড়ি। বিছানা গোছানো হয়ে গেলে তারপরে ওরা সবাই খেতে বসে আর তার সাথে চলতে থাকে তাদের ইয়ার্কি ফাজলামি। খাওয়া হয়ে গেলে ওরা ঠিক করে সিমি, দীপ্তি আর জিয়া একটা বিছানায় শোবে আর ওরা তিনজন আরেকটাতে। সেই মতোই ওরা শুয়ে পড়ে নিজেদের মতো, টর্চের আলো বন্ধ করে মোমবাতি জ্বালিয়ে। রাত তখন 12টা। গল্প করতে করতে যে কখন 12টা বেজে গেছে ওরা কেউই খেয়াল করেনি। হঠাৎ যেন মনে হলো ওদের ঘরের দরজায় কেউ টোকা দিচ্ছে। রনিত ঘরের দিকে তাকিয়ে দেখে 12টা বাজে। তারপর ওরা সবাই একে অপরের দিকে তাকিয়ে দেখে একবার। কেউ কিছু বুঝে ওঠার আগেই আবার টোকা পড়ে দরজায়। দিনেশ, কে বলতো এত রাতে দরজায় টোকা দিচ্ছে? প্রিয়াঙ্ক, দাঁড়া, আগে এইভাবে কি করে বুঝবো কে টোকা দিচ্ছে? প্রিয়াঙ্ক জিজ্ঞাসা করে, বাইরে কে দরজায় টোকা দিচ্ছে এইভাবে? কে আছো? কোনো উত্তরই আসে না, অথচ টোকা দেওয়ার আওয়াজ বাড়তেই থাকে। দিনেশ, না, এইভাবে হবে না, দাঁড়া, আমি দেখছি। দিনেশ বিছানা থেকে নামতে ওর সাথে সাথে রনিত নামে। তারপরে ওরা দুজনে গিয়ে দরজা খুলে দেখে কেউ কোথাও নেই। ওরা দুজনে একবার দুজনের দিকে তাকিয়ে দেখে, ঘরের বাইরে বেরিয়ে একবার আশপাশটা দেখে আসে, কেউ কোথাও নেই। আশপাশটা একবার দেখে এসে ওরা ঘরে ঢুকে আবার দরজা লাগিয়ে দেয়। ওরা ঘরে ঢুকতেই জিয়া ভয়ে ভয়ে রনিতকে জিজ্ঞাসা করলো, বাইরে কে ছিল রে? রনিত কিছু বলার আগেই দিনেশই বলে, কেউ নেই। আমরা ঘরের আশপাশটাও দেখে এলাম, কেউ কোথাও নেই। দিনেশের কথা শেষ হতে না হতেই আবার দরজায় টোকা পড়ে। টোকার আওয়াজ পেতেই এবার প্রিয়াঙ্ক বেশ রাগের স্বরে চিৎকার করেই বলল, কে ওখানে? নাম কি তোর বল? রাত দুপুরে এসে দরজায় টোকা দিচ্ছিস, কে তুই? কিন্তু এবারও কোনো সাড়া শব্দ এলো না। এবার সিমি, জিয়া, দীপ্তি ওদের তিনজনেরই বেশ ভয় লেগেছে। প্রিয়াঙ্ক এবার উঠে গিয়ে দরজা খোলে, কিন্তু এবারও ঠিক আগের মতোই কেউ কোথাও নেই। সামনের করিডোর পুরো ফাঁকা। প্রিয়াঙ্ক এবার ভালো করে দরজা বন্ধ করে দিয়ে এসে বসে বলল, কি হচ্ছে বলতো ব্যাপারটা? দীপ্তি, দরজায় টোকাটা মারছেই কে বারবার? সিমি, দরজাটা ভালো করে লাগিয়েছিস? প্রিয়াঙ্ক, হ্যাঁ। জিয়া, ঠিক আছে, এবার টোকা মারলে কেউ দরজা খুলবি না। এরপর ওরা সবাই জিয়ার সাথে একমত হলো, যতই টোকা পড়ুক ওরা আর কেউ দরজা খুলবে না। এরপরে আবার গল্প করতে করতে কখন যে ওদের হালকা চোখ লেগে এসেছে ওরা কেউ বুঝতে পারেনি। রাত 1:30। দরজায় আবার টোকা পড়তেই ওদের সবার ঘুম ভেঙে যায়।
দীনেশ ওর হাত ঘড়িতে তাকিয়ে দেখে রাত 1:30 বাজে। রনিত এবার বিরক্তভাবেই বলে, এই কে রে তুই? এত রাতে দরজায় টোকা দিচ্ছিস? কে তুই? নাম বল তোর, কে তুই? এবারও কোনো উত্তর নেই। জিয়া, এই তোরা কেউ দরজা খুলবি না? এইদিকে দরজায় অনবরত টোকা পড়েই যাচ্ছে। এবার প্রিয়ঙ্ক বিরক্ত হয়েই বলে, ওই রনিত, চল তো দেখি এ কোন হতচ্ছাড়া। সিমি, প্রিয়াঙ্ক কথা শোন, যাস না বাবু, আমার কেন জানি ভালো লাগছে না, যাস না তোরা। দীপ্তি, সিমি ঠিকই বলেছে রে রনিত, যাস না। রনিত, কিচ্ছু হবে না, তোরা এখানেই থাক। দীনেশ, তুই ওদের সাথে থাক। দীনেশ, আমি আছি, তোরা যা। সিমি দীপ্তি জিয়ার বারণ করার পরেও ওরা দুজন ঘরের দরজা খুলে বেরোলো। না, এবারও কেউ কোথাও নেই, পুরো ফাঁকা করিডোর। এদিক ওদিক দেখে ওরা দুজনে সেই ঘরে ঢুকতে যায়। ঠিক তখনই ওরা দুজনেই শুনতে পায় ঘুঙুরের শব্দ। ওরা দুজনেই সঙ্গে সঙ্গে পিছনের দিকে তাকিয়ে দেখে কেউ একজন সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। দেখার পরেই রনিত সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে, কে আপনি? দাঁড়ান, ওখানেই দাঁড়ান, কে আপনি? কিন্তু সে যেন রনিতের কোনো কথাই শুনতে পাচ্ছে না। সে তার নিজের মতো ওপরের দিকে উঠে যাচ্ছে। রনিত এবার সেই মহিলার পিছনে যেতে গেলে প্রিয়াঙ্ক ওকে বাধা দিয়ে বলে, যাস না। কিন্তু রনিত ওর কোনো বাধা না মেনে বলে, কিচ্ছু হবে না, তুই ঘরে যা, আমি আসছি। প্রিয়াঙ্ক রনিতের কোনো কথা না শুনে বলে, তুই একা যাবি না, আমিও যাচ্ছি, চল। তারপরে ওরা দুজনেই সিঁড়ির দিকে গিয়ে দেখে কেউ কোথাও নেই। ওরা দুজনেই এবার অবাক হয়ে যায়। দুজনের কেউ কিছু বুঝতে না পেরে ওরা ঘরে এসে ভালো করে দরজা বন্ধ করে আসতেই সিমি জিজ্ঞাসা করে, এই তোরা ঘুঙুরের আওয়াজ পেয়েছিস? প্রিয়াঙ্ক, হ্যাঁ পেয়েছি। দীনেশ, দেখতে পেয়েছিস কাউকে? প্রিয়াঙ্ক, হ্যাঁ, কেউ একজন সিঁড়ি দিয়ে ওপরের দিকে যাচ্ছিল। তারপর আমি আর রনিত সিঁড়ির দিকে গিয়ে দেখি কেউ কোথাও নেই, বুঝতে পারলাম না কে ছিল। জিয়া, মানে কি বলছিস? রনিত, ঠিকই শুনেছিস, আমরা দুজনেই সিঁড়ির দিকে গেছিলাম দৌড়ে, কিন্তু সেখানে কাউকে দেখতে পাইনি। ওরা নিজেদের মধ্যে কথা বলছে, ঠিক তখনই আবার দরজায় টোকা পড়ে। সিমি এবার ভয়ে ভয়ে বলে, কেউ দরজা খুলবি না এবার। দীনেশ, বোকার মতো কথা বলিস না সিমি, বারবার এইভাবে কেউ এসে মজা করে যাবে, ইয়ার কি নাকি? রনিত, প্রিয়ঙ্ক, চল তো দেখি কোন হতচ্ছাড়া এইভাবে রাত বিরতে এরকম ফালতু মজা করছে। দীপ্তি, বাড়াবাড়ি করিস না দীনেশ, প্লিজ কথা শোন, যাস না, আমারও খুব একটা সুবিধার লাগছে না। দীপ্তি ভয়ে ভয়ে বলাতে দীনেশ ওর কাছে গিয়ে ওর কপালে একটা ছোট্ট চুমু দিয়ে ওকে বলে, কিচ্ছু হবে না পাগলি, এটা ইচ্ছে করে কেন কেউ করছে যাতে আমরা ভয় পাই। কিচ্ছু হবে না, ভয় পাস না বাবু। দীনেশের সাথে সাথে প্রিয়াঙ্ক ও সিমির কপালে চুমু দিয়ে ওকে বুঝিয়ে বলে, কিচ্ছু হবে না। আর রনিত জিয়ার কাছে যেতেই জিয়া রনিতকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপরে ওরা সকলে জিয়া, দীপ্তি আর সিমিকে বুঝিয়ে ওদের তিনজনকে একসাথে থাকতে বলে উঠে গিয়ে দরজা খোলে ঘরে। কিন্তু এবারও কেউ কোথাও নেই। কিন্তু এবারও সেই ঘুঙুরের আওয়াজ স্পষ্ট শোনা গেল। ওরা তিনজনেই দেখলো এবার কেউ যেন সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছে। এবার স্পষ্ট বোঝা গেল সে কোনো মেয়ে। রনিত মেয়েটাকে দেখেই চিৎকার করে বলে, দাঁড়াও ওখানে, কে তুমি? দাঁড়াও বলছি। কিন্তু মেয়েটি যেন ওদের কোনো কথাই শুনতে পাচ্ছে না। সে তার নিজের মতো করে ওপরের দিকে উঠেই যাচ্ছে। এবার ওরা তিনজনেই মেয়েটির পিছনে পিছনে দৌড়ে সিঁড়ি গিয়ে দোতলায় উঠল। কিন্তু দোতলায় উঠে ওরা সেখানে আর কাউকেই দেখতে পেল না। ওরা তিনজনে ভালো করে দোতলার কিছুটা এদিক ওদিক করে দেখে কাউকে দেখতে না পেয়ে অবাক হয়ে তিনজন তিনজনের দিকে তাকিয়ে দেখছে। ঠিক সেই সময় নিচ থেকে সিমির চিৎকারের আওয়াজ ভেসে আসতেই ওরা সঙ্গে সঙ্গে নিচে নেমে এসে ঘরে ঢুকে দেখে মোমবাতি নিভে গিয়ে মেঝেতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। প্রিয়াঙ্ক মেঝে থেকে মোমবাতিটা তুলে মোমবাতিটা ধরাতেই সিমি সঙ্গে সঙ্গে ওকে জড়িয়ে ধরে ভয় বলতে থাকে, আমরা কেউ এখানে থাকবো না প্রিয়াঙ্ক, এক্ষুনি বেরা তোরা এখান থেকে, এই বাড়িতে কিছু একটা আছে, আমি দেখেছি। ততক্ষণে জিয়াও রনিতকে জড়িয়ে ধরেছে প্রচণ্ড ভয়। জিয়া রনিতকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা স্বরে বলতে থাকে, রনিত, সিমি ঠিক বলেছে, এক্ষুনি বেরো এই বাড়ি থেকে, নয়তো আমরা কেউ বাঁচবো না রনিত। রনিত জিয়াকে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে ওকে কোনো রকমে শান্ত করে জিজ্ঞাসা করে, কি হয়েছে এখানে?
দীনেশ ততক্ষণে ঘরের সব দিক ভালো করে দেখে জিজ্ঞাসা করে সিমিকে, দীপ্তি কোথায়? সিমি ততক্ষণে একটু ধাতস্থ হয়ে বলে, দীপ্তি দীপ্তি তো এখানেই ছিল। দীনেশ, ছিল মানে কি? দীপ্তি কোথায় সিমি? জিয়া, ও তো আমাদের সাথেই ছিল এখানে। দীনেশ, ছিল তো গেল কোথায় ও? দীনেশ এবার পাগলের মতো হয়ে বারবার সিমি আর জিয়াকে প্রশ্ন করতে থাকে, দীপ্তি কোথায়? রনিত এবার দীনেশকে কোনোভাবে শান্ত করে সিমিকে প্রশ্ন করে কি হয়েছিল। সিমিকে প্রশ্ন করতে জিয়া তখন বলে, আমি বলছি, তোরা চলে যাওয়ার পরেই হঠাৎ করে একটা দমকা হাওয়ায় মোমবাতিটা নিভে যায়। তখনই আমরা বুঝতে পারছিলাম ঘরের মধ্যে আমরা ছাড়াও কে যেন একজন এসে ঢুকেছে। তখনই দীপ্তি জিজ্ঞাসা করছিল বারবার, কে ঘরে, কে এসেছিস? কোনো আওয়াজ না পাওয়ায় আমি আবার জিজ্ঞাসা করি, কিরে তোরা কেউ এসেছিস? রনিত, প্রিয়ঙ্ক, দীনেশ, কিরে দেখ, ইয়ার্কি মারিস না, প্লিজ বল কে এসেছিস। তারপরেও যখন কোনো উত্তর পাচ্ছিলাম না আমরা দীপ্তি, তখন মোমবাতিটা ধরাতেই আমরা তিনজনেই একটা বিভৎস মেয়ের মুখ দেখতে পাই, আর সেটা দেখেই দীপ্তির হাত থেকে মোমবাতিটা পড়ে নিভে যায়, আর সঙ্গে সঙ্গে পুরো ঘর অন্ধকার হয়ে যায়, আর আমরাও সঙ্গে সঙ্গে চিৎকার করি। বিশ্বাস কর তোরা, আমরা সত্যি বলছি। দিনের সব শুনে কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে ওঠে, আবারও প্রশ্ন করে, দীপ্তি কোথায়? সিমি, প্রিয়ঙ্ক, তোরা কেন বুঝতে পারছিস না? এই বাড়িতে কিছু একটা আছে যে আমাদের মেরে ফেলবে। প্লিজ বেরো এখান থেকে প্রিয়ঙ্ক। প্রিয়ঙ্ক সিমিকে জড়িয়ে ধরে বলে, কিচ্ছু হবে না সিমি, দেখ আমরা সবাই তো এখানে আছি, কিচ্ছু হবে না। দীপ্তিকে তো খুঁজে বার করতে হবে, দীপ্তিকে তো খুঁজে পেলেই আমরা বেরিয়ে যাব। একটু শান্ত হ তুই। রনিত, প্রিয়ঙ্ক তুই এখানে সিমি আর জিয়ার সাথে থাক, আমি আর দীনেশ যাচ্ছি দীপ্তিকে খুঁজতে, তুই ওদের সাথেই থাকবি। প্রিয়ঙ্ক, ঠিক আছে যা তোরা, আমি আছি এখানে। এরপরে রনিত আর দীনেশ ওরা দুজনেই বেরোয় দীপ্তিকে খুঁজতে। ওরা দুজনে ঘর থেকে বেরিয়ে আগে আশেপাশে ভালো করে খোঁজে। ওরা দীপ্তির নাম ধরেও ডাকতে থাকে, কিন্তু দীপ্তির কোথাও কোনো সাড়া শব্দ নেই। ওরা দুজনে একতলার পুরো করিডরে সব কটা ঘরে খুঁজেও দীপ্তিকে না পেয়ে দোতলায় যায় ওকে খুঁজতে। পুরো দোতলার করিডর ভালো করে খুঁজে সব কটা ঘর ভালো করে খুঁজেও দীপ্তিকে ওরা খুঁজে পেল না। তারপরে ওরা ঠিক করে নিচের তলায় গিয়ে সব কটা ঘর খুঁজবে, দরকার হলে রামলালকে ওরা ছাড়বে না, ও নিশ্চয়ই কিছু একটা লুকিয়েছে ওদের থেকে। তখনই নিচ থেকে আবার সিমি আর জিয়ার চিৎকার ভেসে আসতেই ওরা দুজনেই সঙ্গে সঙ্গে দৌড়ে নিচে নেমে ঘরে এসে যা দেখে, তারপর ওরা দুজনেই ওখানে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে যায়। ওদের সামনে এখন দীপ্তির ক্ষতবিক্ষত করা শরীরটা পড়ে আছে। দীনেশ দীপ্তিকে এইভাবে দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না, সেখানেই যেন সম্পূর্ণ স্টিফ হয়ে যায়। রনিত দীনেশকে ডাকলে ও যেন কিছুই শুনতে পায় না। তারপরে রনিত ওর গায়ে হাত দিয়ে ওকে একটা ঠেলা মারতেই দীনেশ মেঝেতে বসে পড়ে, দীপ্তির শরীরটা তুলে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে শুরু করে। তখনই রনিত ঘরের সব দিকে তাকিয়ে দেখে জিয়া কোথাও নেই। জিয়াকে দেখতে না পেয়েই রনিত চিৎকার করে ওঠে জিয়া বলে। তারপরেই ও প্রিয়ঙ্ককে প্রশ্ন করে, জিয়া কোথায়? প্রিয়ঙ্ক, জিয়া জিয়া তো এখানেই ছিল। রনিত, ছিল মানেটা কি প্রিয়ঙ্ক? জিয়া কোথায়? প্রিয়ঙ্ক, বিশ্বাস কর ভাই, জিয়া আমাদের সাথেই ছিল, আমি সিমি আর জিয়া দুজনকেই ধরে দাঁড়িয়েছিলাম। রনিত, তাহলে জিয়া কোথায় প্রিয়ঙ্ক? প্রিয়ঙ্ক কিছু বুঝতে না পেরে চুপ করে থাকলে রনিত ওকে জিজ্ঞাসা করে, এখানে কি হয়েছিল প্রিয়ঙ্ক বল। রনিত আর নিজেকে সামলাতে না পেরে জোরেই চিৎকার করে বলে, প্রিয়ঙ্ক বল কি হয়েছিল এখানে বল। প্রিয়ঙ্ক, কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না রে ভাই। তোরা যাওয়ার পর আমি সিমি আর জিয়াকে নিজের কাছে নিয়ে দুজনকেই ধরে রেখেছিলাম। কিছুক্ষণ পরেই যেন মনে হলো কোনো একটা দমকা হাওয়াতে মোমবাতিটা মেঝেতে পড়ে নিভে যায়, আর ঠিক তখনই ওপর থেকে যেন কিছু একটা পড়ার আওয়াজ পেলাম আমরা, আর তখনই জিয়া আর সিমি চিৎকার করে ওঠে। কিন্তু বিশ্বাস কর ভাই, কেউ একজন ছিল, আমি স্পষ্ট তার অনুভূতি পেয়েছি। রনিত, অনুভূতি মানে? কে এসেছিল প্রিয়ঙ্ক বল, কে এসেছিল? প্রিয়ঙ্ক, জানি না ভাই, আমি সত্যিই জানি না কে ছিল, তবে আমি শিওর কেউ একজন ছিল। রনিত এবার আর থাকতে না পেরে
প্রিয়ঙ্ককে সিমির সাথে থাকতে বলে জিয়াকে খুঁজতে যাওয়ার জন্য বেরোতে গেলে সিমি রনিতের হাত টেনে ধরে বলে, যাস না রনিত, প্লিজ যাস না, ও আমাদের কাউকেই ছাড়বে না, ও নিয়ে গেছে জিয়াকে, যাস না ভাই তুই। রনিত প্রচণ্ড পরিমাণে উত্তেজিত হয়ে সিমিকে বলে, কে মেরে দেবে সিমি, কে মারবে বল, সিমি বল, কে মারবে আমাদের, কে ও? সিমিও এবার উত্তেজিত হয়ে বলে, আমি জানি না রে ভাই, জানি না আমি কে ও, ওই মেরে ফেলেছে দীপ্তিকে, জিয়াকেও নিয়ে গেছে ও, ও আমাদের কাউকে ছাড়বে না, কাউকে না। রনিত, কিন্তু ও কে সিমি, কেন মারছে আমাদের, কেন? সিমি, জানি না রে ভাই, আমি শুধু ওকে একবারই দেখেছি রনিত, ও খুব ভয়ানক রনিত, ও কাউকে ছাড়বে না, এখান থেকে বেরো রনিত প্লিজ, নয়তো আমাদের বাঁচতে দেবে না। সিমির শেষের কথাগুলো ওদের কাঁদতে কাঁদতেই বলে। রনিত, না সিমি, তা হয় না, দীপ্তি আর নেই, জিয়াকে খুঁজে পাচ্ছি না, এইভাবে আমি বেরোতে পারবো না, তুই প্রিয়াঙ্ককে নিয়ে বেরিয়ে যা, আমি জিয়া আর দিনেশকে না নিয়ে বেরোবো না। সিমি, তো কি করবি তুই এখানে থেকে, মরতে চাস তুই ওর হাতে, কি চাস তুই এক এক করে ও আমাদের সবাইকে মেরে ফেলুক? রনিত, না চাই না, সেই জন্যই তো বলছি তোরা চলে যা, আমি আমার জিয়াকে ছেড়ে যাব না, ওকে নিয়েই যাব, আমি জিয়াকে ছেড়ে যেতে পারবো না। সিমি, জিয়া আর নেই রনিত, মেরে ফেলেছে ও জিয়াকে, কথা শোন ভাই আমার, বেরো এখান থেকে। রনিত, কি বাজে বকছিস তুই সিমি, কি বলতে চাইছিস তুই, আমার জিয়ার কিচ্ছু হয়নি, ওকে কেউ কিছু করতে পারে না। এই প্রিয়ঙ্ক, তুই সিমিকে নিয়ে বেরিয়ে যা এখান থেকে, আমি জিয়া আর দিনেশকে নিয়ে ফিরবো, তুই ওকে নিয়ে যা। প্রিয়ঙ্ক, বাজে কথা কম বল রনিত, জিয়া দিনেশ আমারও বন্ধু, আর এইভাবে আমি তোদের এখানে একা ফেলে রেখে কিছুতেই যাব না, তুই কে মনে করেছিস যে এতটাই স্বার্থপর আমরা? সিমি, প্রিয়ঙ্ক, রনি, তোরা দুজনে কেন বুঝতে পারছিস না, ও আমাদের কাউকে ছাড়বে না, কেন বুঝতে পারছিস না? প্রিয়ঙ্ক সিমির কথা শেষ হওয়ার আগেই ওকে জড়িয়ে ধরে ওর ঠোঁটে হাত দিয়ে ওকে থামিয়ে বলে, সিমি, ও যেই হোক না কেন, ও আমাদের দীপ্তিকে মেরে ফেলেছে, জিয়াকে খুঁজে পাচ্ছি না, এইভাবে কিভাবে আমি বেরিয়ে যাব বলতে পারিস? জিয়াকে যেভাবেই হোক খুঁজে বার করতে হবে আমাদের, তুই আমার সাথেই থাকবি, কিচ্ছু হবে না। এইদিকে রনিত দিনেশের কাছে গিয়ে ওকে ওখান থেকে উঠে বললে দিনেশ ওকে বলে, তোরা যা গিয়ে জিয়াকে খোঁজ, আমি এখানেই আছি, আমি দীপ্তিকে ছেড়ে কোথাও যাব না। দিনেশের কথা শুনে এবার প্রিয়ঙ্ক দিনেশের কাছে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলে, দিনেশ, দীপ্তি আর আমাদের মধ্যে নেই, তোর ভেতরে যে কি হচ্ছে সেটা ভালো মতোই বুঝতে পারছি আমরা, কিন্তু ভাই এখানে আমরা কেউ সেফ নই, ওঠ ভাই এখান থেকে প্লিজ। এতক্ষণ ধরে প্রিয়ঙ্কর বলে যাওয়া কথাগুলো কিছুই যেন দিনেশের কানে যায় না। এবার প্রিয়ঙ্ক দিনেশকে প্রায় ধাক্কা দিয়েই বলে, ওঠ এখান থেকে ভাই, তুই কি বুঝতে পারছিস না এখানে আমরা কেউ সেফ না? দিনেশ এবার উচ্চস্বরেই বলে, তোরা যা না, আমি আমার দীপ্তিকে ছেড়ে কোথাও যাব না বললাম তো একবার, বুঝতে পারছিস না নাকি? যা তোরা জিয়াকে খোঁজ। দিনেশের কথা শুনে এবার সিমি প্রচণ্ড রেগে গিয়ে বলে, তুই কি বুঝতে পারছিস না দীপ্তি আর আমাদের মধ্যে নেই, আর এখানে আমরা কেউ সেফ নই? দিনেশ, আমার আর হারানোর কিছু নেই সিমি, তোরা যা, আমাকে এখানেই থাকতে দে। কথাগুলো কাঁদতে কাঁদতে বলতে বলতেই দিনেশ চিৎকার করেই বলল, কে মেরেছিস আমার দীপ্তিকে, কেন মারলি ওকে, কি ক্ষতি করেছে ও তোর? সামনে আয়, তোর যদি ক্ষমতা থাকে আয় সামনে। দিনেশের কথাগুলো বলতেই বাইরে থেকে আবার ঘুঙুরের শব্দ শোনা গেল, আর সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়াতে মোমবাতি আবার নিভে গেল। দিনেশ আবার চিৎকার করে বলে, সামনে আয় তুই, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস কোথায়, হিম্মত থাকলে আয় সামনে, ছাড়বো না আমি তোকে। তখনই অন্ধকারের মধ্যে দিয়ে ভেসে আসে এক মহিলা কণ্ঠস্বর, মরবি, তোরা সবাই মরবি, কেউ বাঁচবি না, সবাইকে মরতে হবে। আর সঙ্গে সঙ্গে ভেসে আসে বিকট এক বিচ্ছিরি হাসির আওয়াজ। সেই হাসি শুনলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের হাড় হিম হয়ে যাওয়া অবস্থা হতে বাধ্য। রনি, কে তুই, সামনে আয়, আয় সামনে। কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু যেন আবার থমথমে হয়ে যায়, নিস্তব্ধতায় গ্রাস করে নেয় পুরো পরিবেশকে। প্রিয়ঙ্ক আবার মোমবাতিটা ধরাতেই ওরা চোখের সামনে যাকে দেখলো তাকে দেখে ওরা সবাই অবাক হয়ে যায়। জিয়া দাঁড়িয়ে আছে
এখন ওদের সবার সামনে। হ্যাঁ, জিয়াই। কিন্তু একই অবস্থা ওর, সারা মুখ ফ্যাকাশে হয়ে গেছে ওর, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে, ঘাড় বেঁকে গেছে বাঁ দিকে। না, এইভাবে জিয়াকে দেখে সহ্য করা যায় না। কি বিভৎস রূপ হয়েছে জিয়ার। কিন্তু কিভাবে হলো ওর এমন? জিয়াকে এই অবস্থায় দেখে রনিতা নিজেকে সামলাতে পারে না, ছুটে যায় জিয়ার কাছে। কিন্তু একই, ও জিয়াকে আর ছুতে পারছে না কেন, স্পর্শ করতে পারছে না কেন? না, এবার আর রনিত সহ্য করতে পারছে না। চারদিক থেকে কেমন যেন অন্ধকার ঘিরে ধরেছে ওকে। ওর এবার সত্যি মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। দু চোখ দিয়ে ক্রমাগত জল গড়িয়ে পড়ছে। পাথরের মতো স্থির হয়ে গেছে রনিত। বাকি তিনজনেও দেখলো জিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। চারিদিক নিস্তব্ধ। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো আবার সেই মহিলার কণ্ঠস্বরে সেই বিকট হাসির শব্দ। রনিতা নিজেকে ধরে রাখতে পারে না, ওর পা টলছে। পা টলতে টলতে যখনই রনিত পড়ে যেতে চায় তখনই প্রিয়ঙ্ক গিয়ে ওকে ধরে ফেলে। রনিত আর পারছে না। ওর মনে হচ্ছে এখন কেন ওরা এলো এই বাড়িতে, কেন, কি জন্য? তখনই যদি ওরা রাস্তা থেকেই ফিরে যেত তাহলে আজ আর ওকে, ওর জিয়াকে হারাতে হতো না, দীপ্তিকেও হারাতে হতো না। রনিত জিয়াকে ছাড়া বাঁচতে পারবে না। ও যে পাগলের মতো ভালোবাসে ওর জিয়াকে। রনিত বসে পড়েছে মেঝেতে। প্রিয়ঙ্ক আর সিমিও রনিতের পাশে বসে আছে এখন। না, ওরা সত্যি আর পারছে না। তখনই জিয়ার কথায় ওদের সম্বিত ফেরে। জিয়া ওদের উদ্দেশ্য করে বলে যে আমাদেরকে এইভাবে মারছে সে কোনো সাধারণ কেউ না রনিত, ওর নাম রমিলা। তোরা চলে যা রনিত, তোরা প্লিজ চলে যা, নয়তো তোদেরকেও শেষ করে দেবে। প্লিজ বাবু, চলে যা তোরা। রনিত অশ্রুভেজা চোখে জিয়ার দিকে তাকিয়ে বলে, আমি প্রতিশোধ না নিয়ে কোথাও যাব না। প্রিয়ঙ্ক, সিমি আর দীনেশ, তোরা চলে যা, আমি এর শেষ দেখেই যাব। আমি আমার জিয়াকে এইভাবে একা করে যাব না। জিয়া ভেজা নয়নে রনিতকে বলে, প্লিজ রনিত, তুই চলে যা সোনা, প্লিজ। আমি যে তোকে প্রচণ্ড ভালোবাসি তোকে, আমি এখানে একা থাকতে দিতে পারবো না বাবু, যেখানেও তোদের কাউকে ছাড়বে না। রনিতের সাথে এবার দীনেশও একমত জানিয়ে দেয়। না রনিত আর দীনেশ এখন একবার ঠিক করে নিয়েছে, ওরা এর শেষ না দেখে যাবে না। তো ওদের এখান থেকে বার করার ক্ষমতা কারোরই নেই। রনিতকে জিয়া বারবার বোঝানোর চেষ্টা করলেও রনিত আর দীনেশ কিছুতেই কোনো কথা শুনতে চায় না। জিয়া তারপরেই বলে, ঠিক আছে, তাহলে তোরা আগে শোন কে এই রমিলা। জিয়া বলতে শুরু করে, রমিলাকে এই বাড়িতে মেরে পুঁতে দেওয়া হয় রনিত। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। রমিলা এই গ্রামেরই মেয়ে ছিল। এই গ্রামেরই এক দিনমজুরের মেয়ে। বেশ ভালোই চলছিল তাদের দিন। রমিলা একটা ছেলেকে ভালোবাসত খুব, আর ছেলেটাও। কিন্তু এই বাড়ির কোনো এক পূর্বপুরুষ একদিন রমিলাকে গ্রামের পুকুরে স্নান করতে দেখে তার মনের মধ্যে এক জঘন্য মনোবাসনা তৈরি হয়। আর সেই দিনই রাতে নিজের লোক পাঠিয়ে রমিলাকে তুলে নিয়ে আসে। আর তার উপরে শুরু হয় এক অমানবিক অমানসিক অত্যাচার। সেই দিন কেউ ওকে বাঁচাতে আসেনি। ওই শয়তানের ভোগ করা শেষ হলে শেষে ওর পেটে মদের বোতল ভেঙে ঢুকিয়ে দেয়, আর সেখানেই রমিলার মৃত্যু ঘটে। আর তারপর থেকে রমিলা এই বাড়িতেই থেকে যায়। ওই মেরে ফেলে সবাইকে এক এক করে ওর প্রতিশোধের আগুনে। প্লিজ রনিত, চলে যা তোরা, প্লিজ, নয়তো তোদের কাউকে ছাড়বে না। কথাগুলো বলতে বলতে জিয়া যেন মিলিয়ে যেতে লাগলো কোনো এক নিকোষ কালো অন্ধকারের মধ্যে। আর ঠিক তখনই দরজার সামনে কিছু একটা যেন ধপ করে পড়ল। অন্ধকারে ঠিক বোঝা না গেলে যেই প্রিয়ঙ্ক মোমবাতির আলোটা দরজার দিকে ধরল, ওদের চারজনের হৃদয় আতঙ্কে, কষ্টে, যন্ত্রণায় দুমড়ে মুচড়ে কেঁদে ওঠে। রনিতা নিজেকে ধরে রাখতে পারে না। দৌড়ে গিয়ে জিয়ার ক্ষতবিক্ষত হয়ে যাওয়া দেহটা কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে থাকে। প্রিয়ঙ্ক আর সিমিও রনিতের কাছে গিয়ে ওর কাঁধে হাত দিয়ে বলে, ভাই, জিয়া চায় ওর ভালোবাসা ওর সব থেকে কাছের মানুষটার ভিতরে বেঁচে থাকতে। ও তোকে পাগলের মতো ভালোবাসে। আজ তোর কিছু হয়ে গেলেও নিজেও যে শান্তি পাবে না। চল ভাই, আমাদের বেরাতেই হবে, চল। ওরা কথা বলতে বলতেই বাইরের একটা তীব্র আলো দেখে চমকে ওঠে। ওরা তিনজনে তাকিয়ে দেখে সেই তীব্র আলোর মধ্যে জিয়াকে, যেন কোনো এক দেবী, আর তার চারদিক থেকে এক দিব্য জ্যোতির বিচ্ছুরণ হচ্ছে। জিয়া রনিতকে উদ্দেশ্য করে বলে ওঠে, ওঠ রনিত, ওঠ, আমি যে তোর মধ্যেই আছি তোকে ভালোবেসে। তোর ভালোবাসাতেই যে আমি বেঁচে আছি। তোকে যে বাঁচতেই হবে রনিত। ওঠ বাবু, ওঠ।
রনিতের এরপর কি হয় সত্যি জানা নেই। উঠে দাঁড়ায় ও, নিজেকে শক্ত করে নেয় কিছুক্ষণের মধ্যেই। এ যেন এক আলাদা রনিত। রনিত উঠে দীনেশের কাছে গিয়ে ওকে ডাকতেই দেখে দীনেশ পড়ে যায়, আর ওর গলা থেকে ফিনকি দিয়ে বেরোতে থাকে রক্ত। কেউ যেন ওর কণ্ঠনালী বরাবর কিছু দিয়ে কেটে দিয়েছে। আর তখনই শোনা যায় আবার সেই হাড় হিম করা হাসি। রনিত আর এক মুহূর্ত দেরি না করে বলে, চল, এখান থেকে আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না, চল। ওরা তিনজনেই ঘর থেকে বেরিয়ে নিচের দিকে দৌড়ে যায়। সিঁড়ি দিয়ে নেমেই ওরা দৌড়ে যায় মেন গেটের দিকে। মেন গেটের কাছে গিয়ে ওরা তিনজনেই চেষ্টা করতে লাগলো দরজা খোলার, কিন্তু কিছুতেই দরজা খুলতে পারছে না ওরা। মনে হচ্ছে কেউ যেন বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে। ওরা তিনজনেই জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, বাইরে কেউ আছেন? প্লিজ দরজাটা খুলে দিন, প্লিজ দয়া করে দরজাটা খুলে দিন, কেউ আছেন? একটু সাহায্য করুন। না, কেউ নেই কোথাও, কারোর কোনো সারা শব্দ নেই। ওরা তিনজনে বারবার শত চেষ্টা করেও খুলতে পারলো না দরজা। দরজা খুলতে না পেরে যখন ওরা ক্লান্ত হয়ে পিছনে ঘোরে, প্রিয়ঙ্ক দেখে জিয়া দাঁড়িয়ে আছে সামনে। জিয়া ওদের তিনজনকেই উদ্দেশ্য করে বলে, এইভাবে ও তোদেরকে বেরোতে দেবে না। 3 তলায় গিয়ে বাদিকের একদম শেষের ঘরে যা তোরা, ওখানে গিয়ে একটা আলমারি দেখতে পাবি। সেই আলমারিটা সরিয়ে দেওয়াল ভাঙলেই, কথাটা সম্পূর্ণ হওয়ার আগেই কে যেন জিয়াকে জোর করে সেখান থেকে টেনে নিয়ে যায়, আর সঙ্গে সঙ্গে আবারও সেই বিকট ভয়ঙ্কর হাসির শব্দে চারিদিকে নিস্তব্ধতা যেন খান খান হয়ে যায়। আর খুব দূর থেকে ওদের কানে ভেসে আসে একটা আওয়াজ। অনেক কষ্টে জিয়া বলছে, রমিলাকে পুড়িয়ে দে রনিত। ব্যাস, তারপরেই নিস্তব্ধতা, আর অন্ধকার গ্রাস করে নেয় আবার সম্পূর্ণ বাড়িটাকে। আর একটুও সময় নষ্ট না করে রনিত প্রিয়ঙ্ককে বলে, যখন আমরা এই বাড়িতে এসেছিলাম এখানে একটা ব্যারেল দেখেছিলাম, মনে আছে তোর ভাই? কেরোসিন ছিল ওইটাতে। প্রিয়ঙ্ক এবার পকেট থেকে ফোন বার করে ফ্ল্যাশ অন করতেই নিচতলাটা সামান্য আলোতে ভরে ওঠে। ওরা তিনজনেই ব্যারেল খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজার পর সিমি ব্যারেলটা দেখতে পেয়ে নিয়ে আসে সঙ্গে সঙ্গে। প্রিয়ঙ্ক ওদের তিনজনকেই বলে, এবার যা করার আমরা তিনজনে একসাথেই করব, কেউ আলাদা হবি না, একসাথে থাকবি। সিমির হাত থেকে রনিত ব্যারেলটা নিয়ে ওপরের দিকে উঠতে থাকে সিঁড়ি দিয়ে। প্রিয়ঙ্ক আর সিমিও রনিতের পিছনে পিছনে ওপরে উঠতে থাকে। প্রিয়ঙ্কের হাতে মোবাইলের ফ্ল্যাশ। ওরা তিনজনেই একে অপরকে হাত ধরে এগোচ্ছে ওপরের দিকে। ওরা যেই দোতলা পেরিয়ে 3 তলায় উঠতে যাবে, ঠিক তখনই প্রিয়ঙ্কার মনে হয় কেউ যেন পিছন থেকে ওর হাত টেনে ধরেছে। প্রিয়ঙ্ক সঙ্গে সঙ্গে চেঁচিয়ে ওঠে, রনিত, আমার হাত ধরে টানছে ভাই, বাঁচা ভাই, বাঁচা। প্রিয়ঙ্কের কথা শুনে রনিত ওর হাত থেকে ফোনটা নিয়ে ফ্ল্যাশটা ঘুরিয়ে পিছন দিক ফেলতেই ওরা দেখে রমিলা সেই বিভৎস ভয়ঙ্কর মুখ প্রিয়ঙ্কর হাত ধরে আছে। ওরা কিছু বুঝে ওঠার আগেই রমিলা প্রিয়ঙ্ককে নিয়ে যেন এক নিকোষ কালো অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। এই দৃশ্য দেখে সিমি আর নিজেকে ধরে রাখতে পারে না। সিমি পাগলের মতো চিৎকার করতে থাকে প্রিয়ঙ্কের নাম ধরে, কিন্তু কোথাও কোনো সাড়া নেই প্রিয়ঙ্কের। আর কিছুক্ষণ পরেই প্রিয়ঙ্কর আওয়াজ ভেসে আসে, রনিত, তুই সিমিকে নিয়ে যা তাড়াতাড়ি ভাই, আমি বেশিক্ষণ ওকে আটকে রাখতে পারবো না ভাই, যা এক্ষুনি, যা ভাই, তাড়াতাড়ি কর। রনিত আর 1 সেকেন্ডও দেরি না করে সিমিকে নিয়ে দৌড় লাগালো 3 তলার বাঁদিকে শেষের ঘরে। শেষের ঘরে গিয়ে দেখে ওরা দরজা বন্ধ। তারপরে বারবার ওরা দরজা ভাঙার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই ভাঙতে পারে না। এইভাবে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরে মনে হলো যেন ভেতর থেকে কেউ দরজাটা খুলে দিল। ওরা দরজা ঠেলে সঙ্গে সঙ্গে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকেই সিমি আলমারিটা দেখতে পেয়েই রনিতকে দেখিয়ে বলে, ওই দেখ আলমারি। ওরা দুজনেই দৌড়ে যায় আলমারির কাছে। তারপরেই দুজনে মিলে আলমারি সরাতে যেতেই নিজের থেকে আলমারির দরজা খুলে যায়, আর ভেতর থেকে পড়ে প্রিয়ঙ্কের ক্ষতবিক্ষত হয়ে যাওয়া দেহ। সিমি আর নিজেকে ধরে রাখতে পারে না। সিমি ওখানেই প্রিয়ঙ্কের ক্ষতবিক্ষত করা দেহটা কোলে তুলে নিয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রনিত সামনে তাকিয়ে দেখে দরজার দিকে রমিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। রনিত আর দেরি না করে আলমারির পাশে থাকা শাবলটা তুলে নিয়ে যেই দেওয়ালে আঘাত করতে যাবে, ঠিক তখনই রমিলা এসে রনিতের গলা চেপে ধরে। রনিতের গলা চেপে ধরে ওকে আস্তে আস্তে ওপরে তুলতে থাকে শূন্যে। রনিতের ধীরে ধীরে শ্বাস বন্ধ হয়ে আসতে শুরু করে, আর ঠিক তখনই ওর মনে হতে থাকে আস্তে আস্তে যেন ওর গলা থেকে হাতের চাপটা কমে আসছে। আস্তে আস্তে চাপটা কমে যেতেই ও ধপ করে পড়ে যায় মেঝেতে। সামনে তাকিয়ে দেখে ও জিয়াকে।
জিয়া রমিলার হাত চেপে ধরেছে, আর রমিলা জিয়ার হাত ছাড়ানোর চেষ্টা করছে। জিয়া রনিতকে বলে ওঠে, ওঠ রনিত ওঠ, ভেঙে ফেল দেওয়াল রনিত ওঠ। রনিত উঠে দাঁড়ায়, শাবল নিয়ে ভাঙতে থাকে দেওয়াল। বেশ কয়েকবার আঘাতেই দেওয়াল ভেঙে যায়, আর ভেতর থেকে বেরিয়ে আসে এক নরকঙ্কাল। আর ঠিক তখনই সিমি চিৎকার করে ওঠে, রনিত বাঁচা আমাকে, রনিত, রনিত বাঁচা। রনিত পিছনে তাকিয়েই দেখে রমিলা সিমির গলা চেপে ধরেছে। রনিত সিমির দিকে দৌড়ে যায় ওকে বাঁচানোর জন্য, আর তখনই রমিলা রনিতের গলা চেপে ধরে শূন্যে তুলে ধরে। ওদের দুজনেরই শ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে, আর ঠিক সেই সময় ওরা দুজনেই অনুভব করে ওদের গলা থেকে যেন চাপটা আস্তে আস্তে সরে যাচ্ছে। ধপ করে পড়ে যায় ওরা মেঝেতে। সমস্ত ঘরটা যেন এক তীব্র আলোতে ভরে উঠেছে। ওরা দেখে রমিলা কর্কশ গলায় বলছে, এটা তুমি ঠিক করলে না, এটা কেন করলে তুমি, তুমি এটা করতে পারো না। বলতে বলতে ও কোথায় যেন মিলিয়ে গেল সেই আলোর পথে। সামনে দেখতে পেল ওরা রমিলার কঙ্কালটা আগুনে পুড়ে যাচ্ছে, আর ওদের সামনে দাঁড়িয়ে আছে রামলাল। ওর নীরব চোখ থেকে ঝরে পড়ছে জল। রামলাল চোখের জল মুছে ওদেরকে বলে, আইসেন বাবু, আমার সাথে আইসেন। রনিত আর সিমি কোনো কথা না বলে রামলালের সাথেই নিচে এলো। তখন অতবার চেষ্টা করেও যে মেন গেট ওরা খুলতে পারেনি, এখন সেই মেন গেটই অনায়াসে একবারেই খুলে গেল। ওরা দুজনে রামলালের সাথে বাইরে এলো। ভোরের আলো ফুটছে আস্তে আস্তে। রামলাল ওদের দুজনকে বলে, আইসেন আমার লগে। রামলাল ওদের দুজনকে ওর ছোট্ট একটা ঘরে নিয়ে গিয়ে বসায়। তারপর ওদের দুজনের দিকে 2 গ্লাস জল দিয়ে বলতে থাকে, আপনারা যাইনেন না, রমিলা খুব ভালো মাইয়া ছিল, খুব ভালোবাসতাম আমি আমার রমিলারে। আমরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতাম। একদিন আমি এই বাড়ির বড় কর্তার এক কাজে শহরে গিয়েছিলাম। বেশ কয়দিনের কাজ ছিল। বড় কর্তা কইছিল এই কাজটা কইরে দিলে বেশ অনেকখানি টাকা দিবে। আমি তখনই ভাবি নিছিলাম এবার টাকা পেলে রমিলাক বিয়া করে নিমু, তারপর দুজনে মিলা সংসার করুম। আমি তো চলে যাই কাজে বড় কর্তার। তারপর ফিরে এসে শুনি আমার রমিলারে নাকি খুঁজা পাওয়া যাচ্ছে না, ও নাকি 2 ধইরা নিখোঁজ। আমি সুইটটা গিয়ে সঙ্গে সঙ্গে বড় কর্তারে কইছিলাম আমার রমিলারে খুঁজা পাওয়া যাচ্ছে না, আপনি কিছু করেন কর্তা, কিছু করেন। বড় কর্তা আমারে তুইল্লা যা কইল জানেন বাবু, আমি মাইনা লইতে পারি নাই সেই দিন। বড় কর্তা কইছিল আমার রমিলা নাকি আমারে ঠকাইয়া অন্য পোলার লইগে পালাই গেছে। আমি সেই দিনে কথা মাইনা লইতে পারিনি রে বাবু। এরপর একদিন রাতে আমি শুয়ে আছি, ঠিক সে সময় মনে হলো বাইরে যেন ঝড় উঠিছে, কিন্তু তখন শীতকালের রাত, তখন তো ঝড় হওয়ার কথা লয়। তাহলে ইমন অসময় ঝড় আইলো কোথাইকা? ইমন সময় আমি উঠে যেই বাইরের দিকে যেতে যাব, দেখি আমার ঘরের মধ্যে রমিলা দাঁড়ায় আছে। 2 দিন পরে আমি ওরে দেখা, বিশ্বাস করেন বাবু, ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরতে যাই, কিন্তু পারেক নাই। ও কাঁদতে থাকে অজরে। তারপরে ও আমারে সব কিছু খুইল্লা কয়। ওকে বড় কইতা লোক দিয়ে তুইলে এনে ওর উপরে কিভাবে অমানসিক অকথ্য অত্যাচার করে। তারপরে ওকে মেরে ফেলার পরেও ওই জানোয়ারের শরীরে জ্বালা না মেটায় আমার রমিলার নিথর দেহটাকে ওই জানোয়ার। কথাটা পুরোটা শেষ করতে পারে না রামলাল। তখনই রমিলা আমাকে বলে ও প্রতিশোধ নিতে চায়। তখনই রমিলা আমাকে বলে ও প্রতিশোধ নিতে চায়। তখন আমিও আমার রমিলার সাথে হওয়া ওই জঘন্য কাজের জন্য প্রতিশোধ নেওয়ার আগুনে জ্বলে উঠি। তারপরেই ধীরে ধীরে রমিলা ওর মৃত্যুর প্রতিশোধ নেয়।
কিন্তু ওই বংশকে শেষ করেও ওর শান্তি মেলেক নাই। ও তাইর পর থেকে ইকানে যারাই আইসতে তাকে তাদেরকেও মাইরা ফেলতো। আমি ওরে কতবার বুঝাইছি জানেন বাবু, কিন্তু ও শুনবার লাই। এর আগে অনেক নিরপরাধ মাইনষকে ও মাইরা ফেলছে। অনেক ভেবছিলাম পুরাই দেব, কিন্তু পারিক নাই। বড্ড ভালোবাসতাম ওর, তাই জন্য। কিন্তু আজ আর পাইলাম না। ওর এবার মুক্তির দরকার, তাই মুক্তি দিয়ে দিলাম। এবার ওর ভালো থাকবে, আমিও এবার ওর কাছে চলে যেতে পারবো। আর কোনো ভয় নেই বাবু আপনাদের, আপনারা নিশ্চিন্তে চলে যান। এবার যান বাবু, চলি যান। অ্যালার্মটা বেজে উঠতেই ঘুম ভাঙে রনিতে। কখন যে চোখ লেগে গিয়েছিল ওর, ও বুঝতেই পারেনি। ফোনটা হাতে নিয়ে সময় দেখলো সকাল 6টা। রনি তোর ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে এসে দেখে সিমি তখনও জানলার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। রনি সিমির কাছে এগিয়ে যায়, সিমির কাঁধে হাত রেখে ওর পাশে দাঁড়ায়। সিমিও রনিতের কাঁধে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে। এবার রনি তো সিমিকে জড়িয়ে ধরে না। সেই দিন আর কোনো কথা হয়নি ওদের মধ্যে। পরে সময়ের সাথে সাথে হয়তো ওদের সম্পর্ক আরো সহজ হয়ে উঠেছিল, কিন্তু ওরা আজও ওদের প্রথম ভালোবাসাকে ভুলতে পারেনি। আর দীপ্তি আর দীনেশও হয়তো ভালো আছে একে অপরের সাথে, আকাশের দেশে একসাথে।